দর্শক শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ, নির্বাচনের চ্যালেঞ্জ। তাসনভা জাবিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব, যেহেতু রুমিন ফারহানা আপা এখনও রাস্তায় রয়েছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। গত 7 মাসে একটি বেসরকারি সংস্থার হিসাব বলছে শুধুমাত্র গত 7 মাসে 117 জন গণপিটুনিতে মারা গেছেন। মাগুরার যে শিশু ধর্ষণের শিকার হয়েছেন, কিছুক্ষণ আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে পূর্ব ঘোষিত একবারে ঘোষণা দিয়েই নিষিদ্ধ একটি সংগঠন হিজবুত তাহরির, তারা রাজধানীতে মিছিল করেছে। ঢাবি ছাত্রী হেনস্থার ঘটনা ঘটেছে, কিভাবে তৌহিদি জনতার নামে শাহবাগ থানা অবরোধ করা বা ঘেরাও করা, এরপরে তার জামিন নেওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। সব মিলিয়ে কি হচ্ছে দেশে, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে আফজল ভাই, এবং যারা দেখছেন দর্শকদেরও শুভেচ্ছা। অনেকগুলো আপনি যে পরিসংখ্যানটা বললেন, আমরা সবাই খুব কাছ থেকে অবগত এই সবগুলা ঘটনার ব্যাপারে, এবং একটার পর একটা ঘটেই যাচ্ছে, কিন্তু ক্রমান্বয়ে। এবং আমি যদি আপনার এই পরিসংখ্যানের সাথে আরেকটা পরিসংখ্যান যোগ করতে চাই, গত এই বছরই জানুয়ারিতে শুধু নারী মানে কন্যা এবং নারী সহিংসতার শিকার হয়েছে 195 জন, ফেব্রুয়ারিতে হয়েছে 189 জন, 67 জন শুধু জানুয়ারিতে ধর্ষণের শিকার হয়েছে, এবং ফেব্রুয়ারিতে হয়েছে প্রায় 48 জনের মতো। এবং সার্বিক পরিস্থিতি যেরকম, এটাতে একজন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমি যদি এখানে তো আমি একজন পার্টির পক্ষ থেকে আসছি, আমি যদি একদম সাধারণ নাগরিক হয়ে বলি, এই অবস্থা কোনোভাবেই কাম্য না এবং অত্যন্ত উদ্বেগজনক। এবং এখন যে আমরা রাজনীতির কথা বলছি, আমরা নির্বাচনের কথা বলছি, আমরা অনেক কথাবার্তা নিয়ে আলোচনা করছি, সব কিছুর উপরে এই জনমানুষের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা মানে সবচেয়ে টপমোস্ট প্রায়োরিটি পাওয়া উচিত বলে আমি মনে করি। এখন দেশ কোন দিকে যাচ্ছে, এটার উত্তর আসলে এরকম এক বাক্যে আমি এভাবে বলা তো সম্ভব না, কিন্তু এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এবং মাগুরার এই ঘটনাটা তো খুবই দুঃখজনক। আজকে সারাদিনই আপনি জানেন আমাদের সবারই বেশ মন ভারাক্রান্ত, যে যখনই নিউজটা আমাদের ফিডে আসছিল বা টিভিতে আমরা দেখছিলাম। এবং গণপিটুনি, ডাকাতি, সবকিছু একদম অস্থির পুরা। আইন শৃঙ্খলার এই অবনতির যদি আমরা বলি, যে আমরা সবসময় কিন্তু এই পুলিশের মানে দোষ দিচ্ছি বা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দোষ দিচ্ছি যে তারা এটাকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। এবং গত 7 মাসে উল্লেখযোগ্য মানে একটা তো যে সম্পূর্ণ ঠিক করে ফেলা, আমরা কিন্তু ওটা চাচ্ছি না, যে একটা আস্থার জায়গায় নেওয়া, নাগরিককে একটা আস্থার জায়গায় নেওয়া, যে আমরা কাজ করছি, আমার মতে আমি সেটাও কিন্তু দেখতে পাচ্ছি না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটার পর একটা উনি ঘটনা ঘটছেন, এবং উনি একটার পর একটা বক্তব্য দিচ্ছেন, যেটাতে আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারছি না। এবং নারীদের প্রসঙ্গে আমি যদি বলি স্পেসিফিক্যালি, যে ঘটনাটা হলো, আবার এই পুরো ঘটনাটার মধ্যে দেখেন সেই পুরনো আওয়ামী সময় যে এই শাহবাগ বনাম শাপলার যে একটা বাইনারিকে দাঁড় করানোর, ইসলামী বনাম প্রগতিশীলদেরকে দাঁড় করানোর যে একটা টেন্ডেন্সি, সেটা যেন নাটকটা যেন আবার একই প্রেক্ষাপটে আমরা যেন আবার দেখতে পাচ্ছি। তাহলে এগুলা, এবং ডাকাতি, গণপিটুনি, মহাসড়কের ডাকাতি, তারপর ব্যাংক লুট, বাসাবাড়িতে লুট, এগুলো তো আছেই। মানে আইন শৃঙ্খলার অবস্থা খুবই অবনতি। এখন এগুলা শুধু আমি যদি পুলিশের কথা বলি, গত 15 বছরে পুলিশ শুধু একটা দলকে সার্ভ করে গেছে। এবং কেন, এই একজন কনস্টেবল থেকে আমি যদি ভুল করে না থাকি, যে তাকে সেভাবেই কিন্তু ঢুকানো হয়েছে, একদম আওয়ামী লীগের একনিষ্ঠ যদি হয় তারপরেই তার চাকরি হয়েছে বা সে ওই লাইনে ঢুকতে পেরেছে। এভাবে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 15টা বছর ধরে পুরো একটা আইন শৃঙ্খলা ব্যবস্থা একটা দলের উপর মানে বেসটা হচ্ছে আওয়ামী লীগ, এবং এর উপরে আইন শৃঙ্খলা বাহিনীটা দাঁড়িয়েছে। শুধু পুলিশ না, আপনি যদি প্রত্যেকটা সংস্থার কথা বলেন, যে আমি এই মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট জাতিসংঘের, সেখানেও কিন্তু তারা উল্লেখ করেছে প্রত্যেকটা সংস্থাই কিন্তু জড়িত ছিল এই জুলাই হত্যাকাণ্ডে। এখন জুলাই পার হলো, 5 আগস্ট পার হলো, আমরা কিন্তু 6 আগস্ট থেকেই ভেবেছি যে দানব চলে গেছে, এখন কিন্তু সবকিছু ফিরে আসবে।
বা যেই অন্তর্বর্তী সরকার তৈরি হলো, গঠিত হলো, তাদের কাছেও কিন্তু আমরা কিন্তু দেখছি যে তার কাছাকাছিও আমরা যেতে পারছি না। কিন্তু এই যে 7 মাস সময়, এটা তো মানে একটা লম্বা সময়। এরপরেও এই পরিস্থিতির উন্নতিটা হচ্ছে না বা আইন শৃঙ্খলার পরিস্থিতি আস্থার জায়গায় আসছে না, এই দায়-দায়িত্ব কি সরকার এড়াতে পারে? অবশ্যই না, কখনোই না। কারণ বা সরকারের কোনো মানে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ কি চোখে পড়ছে? আমি এটাই বলতে চাচ্ছি যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি অনেক হতাশ তাদের এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এবং এই অবস্থায় যে আমরা সামনে আগানোর কথা বলবো, রাজনীতির কথা বলবো, নির্বাচনের কথা বলবো, আমরা কিন্তু মন খুলে পাচ্ছি না সে কথাটা বলতে। কারণ আমাদের কিন্তু পিছু টান হচ্ছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদিন একটা নতুন নতুন ইস্যু হচ্ছে, এবং 7 মাসে কেন সম্ভব হয়নি আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে 15 বছরে যে সাম্রাজ্য গড়ে উঠেছে, পুরো সাম্রাজ্য A to Z ভেঙে গেছে। পুলিশের প্রধান যে কর্মকর্তারা ছিলেন তৎকালীন, প্রত্যেকে হাইলি করাপ্টেড, এবং তাদের যে চেইন অফ কমান্ড, একজন পুলিশ ওখানে ঢুকতোই সে ওই আইজিপি হয়ে ওই স্থানে যাবে দেখে। অর্থ পাচার, ক্ষমতার কাছাকাছি, আওয়ামী লীগকে সার্ভ করা, মানে তাদের জনগণের সেবক, এটা একদম তাদের ডিকশনারিতেই ছিল না। তো এখন এরকম একটা কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং আইন শৃঙ্খলার 15 বছর যখন এরকম থাকে, আপনি 15 বছর ভার্সেস 7 মাস, এবং এর মাঝখানে আমি কিন্তু এটা অস্বীকার করতে পারি না যে ধরনের ঘটনাগুলো প্লটেড হচ্ছে। অবশ্যই দুর্ঘটনা, সহিংসতা, হয়রানি, এগুলা কিন্তু মানে সব ষড়যন্ত্র বলে উড়াই দেওয়া যাবে না, সব ষড়যন্ত্রের ট্যাগ লাগানোর পক্ষেও আমি না। কিন্তু আপনি দেখেন সিনারিওগুলা কিন্তু একই রকম। এই যে নারীদের উপর সহিংসতা, কিন্তু আমি যে আপনাকে পরিসংখ্যানটা দিলাম, এবং যেই প্লটে, যে স্ক্রিপ্টে এটা হচ্ছে, আমার হয়তো কথাটা, ওয়ার্ডিংটা ভুল হতে পারে, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে একই ধরনের ঘটনা। যে একটা মেয়েকে তার পোশাকের জন্য আপনি যখন আরেকটা পক্ষ কথা বলে, এবং সে কি পোশাক পরবে, একজন নারী, সেই স্বাধীনতার পক্ষে যখন আমরা কথা বলি, তখন আমাদেরকে যে কথা বলবে তাদেরকে বলা হয় যে ইসলাম বিরোধী, তাকে নানান ট্যাগে। তাহলে এগুলো তো আমরা আওয়ামী লীগের সময় 15 বছর ধরে দেখে এসেছি। তাদের প্লটেড, তারা এত মানে ডিপ রুটেডলি এইসব জিনিস প্ল্যান করেছে। তাহলে আমরা এখন কিন্তু একটা ছোট ঘটনা থেকে কিন্তু পুরো ওই ঘটনাটাই কিন্তু প্রকাশিত হলো, এবং পুরো দুটো গ্রুপকে মুখোমুখি দাঁড় করানো। এবং শুধু তাই নয়, এই যে আমাদের নতুন রাজনৈতিক দল আসছে, আমি জানি না এটা আপনি শুনে অবাক হবেন কিনা, আপনি জানেন যে আমাদের এই নতুন রাজনৈতিক দলে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব আছে, এবং এরা কিন্তু এক একজন এক একটা প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে, এক এক পেশার, এবং সবাই তাদের যোগ্যতার ভিত্তিতেই কিন্তু নেতৃত্বে এসেছেন। প্রত্যেকটা আমাদের নারী সদস্যদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ন্যারেশন স্টাবলিশ করা হচ্ছে আমাদের এগেনস্টে। এটা হঠাৎ করে, মানে এতদিন তো আমরা তো রাজনৈতিক দলে আসার আগেও কিন্তু আমরা মিডিয়াতে মানে এসেছি, আমাদের অবস্থান জানান দিয়েছি, আমরা নাগরিক কমিটিতে ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ছিল। যখনই একটা পার্টি আত্মপ্রকাশ হলো, তখনই আপনি ধরে ধরে প্রত্যেকটা নারীকে আপনি সাইবার বুলিং করছেন, তার বিরুদ্ধে সব মিথ্যা গুজব, অপপ্রচার চালাচ্ছেন। তাহলে এগুলো কিন্তু আমি ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখি। এবং আপনি যেটা বললেন হিজবুত তাহরির কথা, হ্যাঁ, তারা ঘোষণা দিল অনলাইন প্ল্যাটফর্মে, দীর্ঘদিন ধরে এটার জন্য প্রচারণা চালালো, অথচ আজকে তারা এক জায়গায় জমায়েত হলো এবং মিছিলও করলো, পরে গিয়ে অ্যাকশন হলো। এটা তো আসলে অনেকে বলছেন যে তাদের যে পতাকার রং, তারা যে ধরনের গেরুয়া রং নিয়ে গিয়েছিল, এর পেছনে কোনো অন্য পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র আছে কিনা, এরকম কথাবার্তা কিন্তু আসছে। আপনি এইসব কথা কিন্তু মানুষের এই আশঙ্কাটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু কিছুদিন আগে বিবিসি বাংলা তার বক্তব্যে বলেছে যে একজন যে পাশের দেশে বসে আছে, হ্যাঁ, আমাদের তো সবচেয়ে বড় নৃশংস গণহত্যাকারী পাশের দেশে আছে, সে ওখান থেকে যে নানান ধরনের প্লট রচনা করবে না, ষড়যন্ত্র করবে না, এবং আমাদের তো
প্রতিবেশী দেশের প্রতি আমাদের এই ক্ষোভটা আছে যে আপনারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে সবসময় হস্তক্ষেপ করে এসেছেন এবং অনেকগুলো অভিযোগও আমাদের আছে, তাহলে দেশবাসী তো এটাকে উড়িয়ে দিবে না। যখনই এরকম প্ল্যান করে একদম, এবং আমি যদি ভুল করে না থাকি, এরা কিন্তু এর আগেও 5ই আগস্টের পরও মানিক মিয়াতে তাদের একটা ছোটখাটো শোডাউন করেছিল, তখনও কিন্তু আমি এটা নিয়ে ওরকম উচ্চবাচ্য করতে শুনিনি বা কথা বলতে শুনিনি। এবং আজকে গতকাল থেকে কিন্তু আমরা দেখছি তারা জড়ো হবে, মার্চ ফর খেলাফত, তাদের প্রোগ্রাম সবকিছু করছে। তারা তো নিষিদ্ধ, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে তারা, পশ্চিমা অনেকগুলো দেশেই তারা নিষিদ্ধ। তাহলে একটা নিষিদ্ধ সংগঠন যখন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য এত ওপেনলি করবে, কেন এটা আগে থেকে থামানো হলো না? কেন একদম শেষ মুহূর্তে গিয়ে, যখন সাধারণ মানুষও পুলিশকে সাহায্য করার জন্য নেমে গেছে, সেই পর্যন্ত গেল? তো যেটি বলছিলাম যে এখন যে আপনি বলছেন যে রাজনৈতিক পরিস্থিতির কারণে বা যে রাজনৈতিক পরিস্থিতি এখন বর্তমানে চলছে সেসব কারণে সামনের দিকে এগোনো বা নির্বাচনের কথা বলতে আসলে ভয়ের কথাই বলছেন বা স্বাচ্ছন্দ্য নিয়ে বলতে পারছেন না। কিন্তু অন্য দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং আজকেও কিছুক্ষণ আগেও বার্তা সংস্থা এএফপিকে নাহিদ ইসলাম একটি ইন্টারভিউ দিয়েছেন। তিনিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচন করা কঠিন হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে। তো যে 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই, আরও 7 মাসেও উন্নতি হবে না বা এটা ধরে নেওয়াটা কেন হচ্ছে? অন্য যখন অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি 3 মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নির্বাচন করতে পারে, তাহলে এই সরকার কেন পারবে না? আচ্ছা, এই যে আশঙ্কাটা যে কেন ডিসেম্বরের মধ্যে হবে না, এটার অনেকগুলা কারণ কিন্তু আমরা দেখছি এবং অসম্ভব কোনো কিছু না, এটা হচ্ছে সদিচ্ছার অভাব। এই যে স্বয়ং নির্বাচন কমিশনারও কিন্তু বলেছেন যে ওনারা যেভাবে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাতে নতুনত্ব কিছু নাই। এবং নির্বাচন ব্যবস্থা কমিশনের যে আছেন বদিউল আলম মজুমদার, উনিও বলেছেন যে ন্যূনতম সংস্কার না করে যদি আমরা নির্বাচনে যাই, মানে কাঠামোর আইনগত বা কাঠামোগত যদি কোনো পরিবর্তন না করে যদি আমরা ওই একই নির্বাচন যাই, তো ওই এক দলের পরিবর্তন যে আরেক দল নির্বাচনকে প্রভাবিত করবে না, এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, এখন আমি নির্বাচনে যদি আইন শৃঙ্খলা, মাঠ প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মাত্র জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল এবং আমরা কিন্তু বলছি না যে নির্বাচন আমরা চাই না, এর কথা কিন্তু আমরা বলছি না, যদিও এটা অনেকভাবে এখানে আরেকটু বলি, আপনারা বলছেন যে জাতীয় নির্বাচন ডিসেম্বরে করা কঠিন হয়ে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, কিন্তু আবার বলছেন যে স্থানীয় নির্বাচন হতে পারে। এটা আসলে মানে বিচারিত হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথাটা কিন্তু গত দুদিন ধরে আসছে। আমরা যখন সিরিয়ালি যেই সব ঘটনা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি এবং এটাতে সরকারের যে অবস্থান আমরা দেখছি, যাদের আন্ডারেই এই নির্বাচনটা সে যে অবস্থান দেখছি, এবং সেখানে কিন্তু অনেক আমরা আশার পাচ্ছি না এবং এজন্য আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই আইন শৃঙ্খলার আন্ডারে যদি নির্বাচন হয় তাহলে এটা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যাবে, কারণ তাদের অবস্থা খুবই নাজুক। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বলেছেন যে পুলিশ খুব মোরালি ভেঙে গেছে এবং এত আমাদের 15 বছর ধরে এবং এই 3টা নির্বাচন যেভাবে হয়েছে, পুলিশদের তো, যারা পুলিশ আছে তারা তো জানেও না যে নিরপেক্ষ নির্বাচন কিভাবে, তাদেরকে সবসময় একটা ভয় থাকে যে আমাকে হয়তো কোনো দলের আশ্রয় নিতে হবে, আমি যদি ওই দলের না শুনি তাহলে কি আমার চাকরি থাকবে কিনা বা আমার কোনো বিপদ হবে কিনা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই তো এরকম ছিল। তো আমরা কিন্তু ওই আশঙ্কা থেকেই বলছি যে এখন যদি নিরপেক্ষ একটা মিনিমাম একটা, এবং নির্বাচন কমিশনারও কিন্তু বলছেন যে একটু আপনি আইন শৃঙ্খলা এবং মাঠ প্রশাসনের যদি মিনিমাম একটা পরিবর্তন না করে নির্বাচন হয় তাহলে কিন্তু সেই অন্ধকারই থেকে যাবে। ইভেন পুলিশ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট প্রশাসন, মানে কমিশনের আন্ডারে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেটা সেই সুপারিশে তারা এগ্রি করে নাই। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই কিন্তু পুলিশ রয়ে গেছে। পুলিশ যদি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হতো তাহলে কিন্তু আমরা একটু আস্থার পেতাম, জায়গা পেতাম যে ঠিক আছে, এবং পুলিশও একটু স্ট্রং ফিল, ঠিক আছে আমাকে আর রাজনৈতিকভাবে বা আমাকে কারো কথা শুনতে হবে না, কারো অর্ডার মানতে হবে না, এবং আমি নিজের করব। শ্রীলঙ্কাতে কিন্তু তারা মানে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দেখে শ্রীলঙ্কাতে কিন্তু পুলিশ জনতার উপর গুলি চালায় নাই। তাহলে এরকম যদি কিছু মানে ব্যাপার আমরা দেখতাম, একটু সদিচ্ছা আমরা যদি দেখতাম, তাহলে কিন্তু আমাদের মনেও আমরা একটা পেতাম যে ঠিক আছে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা একটা
গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আমরা নির্বাচনের দিকে আগাবো। এবং যেটা বলছেন যে স্থানীয় নির্বাচন আগে, এটা হচ্ছে যে এর আগে কখনোই দলীয় মানে দলের আন্ডারে নির্বাচন হওয়ার পরে কখনো সুষ্ঠু স্থানীয় নির্বাচন হয় না। এটা আপনারাও জানেন যে দেখা যায় যে ওই দলের মনোনয়নটা ওইখান থেকেই আসে, মানে এটাও নিরপেক্ষ হয় না। যে দল ক্ষমতায় থাকে তাদের আন্ডারে যখন স্থানীয় নির্বাচন হয় তাদের লোকজনই ওখানে প্রভাবটা পায়, এবং মাঠ প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা, যারা নির্বাচন কমিশনার থেকে শুরু করে পুরো নির্বাচনের ব্যবস্থাটা কিন্তু ওই দিকেই থাকে যে সরকার। কারণ এটা আমি আসলে শুধু যে একচ্ছত্রভাবে এদেরকে দোষ দিব তা না, আমাদের আসলে রাজনৈতিক সংস্কৃতিটাই এমন যে আমরা কোনো একটা সরকারি দলের, কোনো একটা ভারী দলের আনুগত্য থাকতেই এরা মানে অভ্যস্ত হয়ে গেছে। আপনি ন্যূনতম সংস্কারের কথা বলছেন যে এই 7 মাসে, এটা ঠিক যে 15 বছরে যা রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়ে গেছে, আগাগোড়ায় সংস্কার প্রয়োজন, কিন্তু এই 7 মাসে মানুষের মনে ন্যূনতম সংস্কারের যে একটা পজিটিভ ধারণা এই সরকার কি দিতে পেরেছে? আহ, আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি মনে করি না পেরেছে। এবং এই ঘটনাগুলোতে সরকারের যে প্রতিক্রিয়া সেটাও কিন্তু খুব আশ্বস্ত করার মতো না। এবং আমরা বারবার বিচারের দাবি জানাচ্ছি, আমরা যেই অপরাধগুলা হচ্ছে সেগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করছি, আমরা বিবৃতি দিচ্ছি, আমরা মানববন্ধন করছি, কিন্তু মনে হচ্ছে যেন কতটুকুই। এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর আমাদের সবার ক্ষোভ রয়েছে, এবং একদম এক সপ্তাহের মধ্যে, সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে একজন চেঞ্জ হয়ে গেল, আরেকজন আসলো, এবং আসলো তো আসলোই, ওনার মানে কাজকর্মেও আমরা মানে কথাতেই আশ্বস্ত হতে পারছি না, কাজকর্ম তো পরের কথা, যে ওনার কথাতেও কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না। জনগণ তাহলে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যদি ন্যূনতম সংস্কারের প্রতি সরকার যে সংস্কার করছে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা এখনো চোখে দেখতে পাচ্ছি না, আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারছে না, এবং অনেকেই বলছেন যে এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নেয়ার বা সুযোগ নিবে এবং সুযোগ নেওয়ার চেষ্টা করবে দেশকে আরো অস্থিতিশীল করার জন্য। সেই জন্য তারা খুব দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাওয়ার কথা বলছেন। তো এইখানে কোনো দোষের কিছু আছে? আমাদের মানে নির্বাচনী গণতন্ত্র, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র আসে, এটা আমাদের একটা ভুল ধারণা। আপনি বিগত দিনে তাকান, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিল এবং এরপর 3 বছর অগণতান্ত্রিক থেকেছে। এবং আমাদের ইতিহাস কিন্তু তাই বলে, তারা নির্বাচনের মাধ্যমেই আসে এবং এরপর পুরো রাষ্ট্র কাঠামোটাকে তাদের পকেটে করে নেয়, এবং তারা অগণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু ক্ষমতায় টিকে থাকে। একটা গণ আন্দোলন করে, একটা গণ অভ্যুত্থান করে, বা সামরিক কূপ করে, বা জোর করে, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতা হস্তান্তরটা হয় না। তো আমাদের ইতিহাসটাই এরকম। তো এই জন্য আবার যে একটা নির্বাচনের মাধ্যমে আবার একটা সরকার এসে যে এটা করবে, এটা তো আমরা আশ্বস্ত হতে পারি না, কারণ আমাদের ইতিহাস সেটা বলে না। ইভেন 90s-এর পরেও যে 3 জোটের রূপরেখা ছিল, এবং যে তত্ত্বাবধায়ক সরকার প্রথম ইন্টারিম যে 29টা টাস্কফোর্স করেছিল, পরবর্তী নির্বাচিত সরকার এসে কিন্তু ওগুলো কিছুই করে নাই, এবং আমাদের ইতিহাস কিন্তু সেটা বলে না। এবং এই জন্যই কিন্তু আমরা বলছি যে এই ব্যবস্থাটা, এই পুরো ফ্যাসিবাদী, এই পুরো 53 বছরেই এটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা মুখ থুবড়ে পড়েছিল দেখেই কিন্তু আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি। জি, রুমিন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে গত 7 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন নিয়েও কথা হচ্ছিল। তো গত 7 মাসে যেটি একটি বেসরকারি সংস্থার রিপোর্ট দেখলাম যে 117 জন গণপিটুনিতে মারা গেছে, মাগুরার একজন শিশু গণধর্ষণের শিকার হয়েছে, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন হিজবুত তাহরির, তারা একেবারে পূর্ব ঘোষণা দিয়ে মিছিল করেছে, পরে গিয়া পুলিশ অ্যাকশন নিয়েছে। আসলে কোন দিকে যাচ্ছি আমরা, বা কি হতে যাচ্ছে দেশে, এটা দিয়েই শুরু করেছিলাম আলোচনা। দেখুন, আমি গত 2 মাস আগে বলেছিলাম আমার রাতে বেরোতে ভয় লাগে, এবং তারপরে বাংলাদেশি ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেন জি বলি, তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি, ট্যাগিং, ট্রলিং, কি না হয়, তাই না? কি হলো? গত 2 মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হকচকিয়ে যাচ্ছেন বিবিসির প্রশ্নে। উনি হকচকিয়ে যাচ্ছেন এ কারণেই বললাম যে ওনাকে আমরা এর আগে ডেইলি নিউ এজের কবির ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে দেখেছি, এর আগে আমরা বিবিসিকেও দেখেছি ওনার ইন্টারভিউ নিতে, আরও কয়েকটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন। হি ওয়াজ অল রিল্যাক্সড,
অ্যান্ড হি ওয়াজ কাম। বাট এই ইন্টারভিউতে উনি উপস্থাপকের ওপরে উঠে কথা বলছিলেন, অ্যাজ ইফ প্রশ্নটা যতদূর সম্ভব ঠেকে ফেলা যায়। যখন উপস্থাপক ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে বলছেন, উনি বলছে সবই তো ঠিকই আছে। উপস্থাপক এক পর্যায়ে বললেন, আপনাকে পরিসংখ্যান দিচ্ছি। সেটাও দিতে ওনাকে বেগ পেতে হয়েছে। 50% ছিনতাই বেড়েছে। শুধু ছিনতাই কেন, ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত 7 মাসে? আমরা কি দেখিনি গত 7 মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে? আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহীগামী একটি বাসে, চলন্ত বাসে 3.5 ঘন্টা ধরে ডাকাতি হয়েছে, 2 মেয়ে রেইপড হয়েছে, পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে এসছে প্রশাসন। এই ঘটনাগুলো তো ঘটেছে, তাই না? এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে। গত 2 দিন আগে একজন সাবেক এমপির সাবেক স্ত্রীর বাসায় 50 থেকে 60 জন মানুষ সো-কল্ড তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্ডালাইজ করেছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসে। এক, তাদের এই ভ্যান্ডালাইজ করার বা এই বাড়িতে ঢুকবার আইনগত কোনো ভিত্তি আছে কি? 2, তারা পুলিশকে একটা কল করেছে, মিডিয়াকে একটা মেসেজ পাঠিয়েছে। পুলিশ কি করলো? মিডিয়া ওয়াজ প্রেজেন্ট দেয়ার, থ্যাংক গড মিডিয়া ওয়াজ দেয়ার। পুলিশ কি করলো? 3, এই ঘটনাটি ঘটলো এবং একটা প্রেসিডেন্ট তৈরি করলো। এই বাংলাদেশে কিন্তু ভাই আমাদেরকে রাজনীতির ময়দানে থাকতে হবে, এবং এটা যে কত গুণ ফিরে আসবে আমাদের গায়ে, আমার মনে হয় ন্যূনতম সেন্সেবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন, যাদের ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে, জ্ঞানের দরকার নাই, কাণ্ডজ্ঞান যাদের আছে, তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে, কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে। সো আইন শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা, এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্সড, এক ধরনের হানিমুন পিরিয়ডে আছে বলে মনে হয়। আরে ভাই, যেই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসে, সেই সরকারও কিন্তু 7 মাসকে হানিমুন ধরে না। ধরলে আর 4 বছর 3 মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট চাওয়ার চেহারা থাকবে না। সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার এখনো অবশ্য ক্লিয়ার করেনি, বাট হাবে ভাবে যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে। এটা প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না, তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে। তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয়, তার সময় 7.5 মাসে এই অবস্থা হয় কি করে? এবং উই শুড নট ফরগেট যে গত 1 মাস আগে বোধহয় না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত 3টার সময় সংবাদ সম্মেলন করেছিলেন। 1 মাস হয়নি। 1 মাস হয়নি। এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে। এই ঘটনাগুলো তখনই চলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 48 ঘন্টা নাকি 24 ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন কত বড় পরিবর্তন চলে এসছে। আমার মনে হয় জাতির সঙ্গে এই ধরনের তামাশা ওনাদের বন্ধ হওয়া উচিত। আমি আস্তে আস্তে আমার বোনের কথা শুনছিলাম, ওনার প্রথম দিকের কোনো কথা শুনবার আমার সুযোগ হয়নি। আমার বোন বলছিলেন যে নির্বাচন মানে গণতন্ত্র নয়। না, আমরা কেউ বলিনি নির্বাচন মানে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন। উনি বলেছেন শেখ হাসিনা 3টি নির্বাচন করেছিলেন। না, শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করেননি। উনি খুব ভুল বলছেন। আপনি যদি মধ্যরাতে নিজের দলের লোকজন এবং প্রশাসন দিয়ে ব্যালট বাক্স স্টাফ করাকে নির্বাচন বলেন, আপনি যদি নিজের দলের সঙ্গে নিজের দলের কম্পিটিশন অর্থাৎ জনগণের সামনে কোনো অপশন না রাখাকে নির্বাচন বলেন, কিংবা আপনি যদি নির্বাচনের আগেই 153টি আসন নির্বাচিত হয়ে যাওয়াকে নির্বাচন বলেন, মানে সরকার গঠনের জন্য যতটুকু আসন প্রয়োজন ততটুকুকে হয়ে যাওয়াকে নির্বাচন বলেন, কিংবা আপনি যদি পার্শ্ববর্তী দেশের বিদেশ সচিবকে ঢাকায় নিয়ে এসে আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে চাপ দিয়ে নির্বাচনে যোগ দেওয়াকে নির্বাচন বলেন, তাহলে অবশ্য আমার কোনো কিছু বলবে না। তবে নির্বাচন কিন্তু এটি নয়। যে কারণে নির্বাচনের মধ্যে দিয়ে আসা সরকার এবং নির্বাচন ছাড়া সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 8 থেকে 13 হাসিনা, 14 থেকে 24 হাসিনা এক নয়। 8 থেকে 13তে আপনি দেখবেন হাসিনা যতটুকু জবাবদিহিতা রেখেছিল, 14 পর কিন্তু আর সেটার কোনো বালাই ছিল না। অর্থাৎ একটি সরকার যখন সামনে কোনো নির্বাচন দেখে,
তখন তার আচার আচরণ একরকম হয়। আরেকটি সরকার যখন সামনে নির্বাচন না দেখে তখন তার আচার আচরণ একরকম হয়। আমি দুটো উদাহরণ দেই, একটা বিদেশ বিষয়ক, একটা বাংলাদেশ বিষয়ক। 2008 থেকে 13-তে যখন হাসিনা সরকার ভোটে নির্বাচিত হয়ে এসেছিল, সেই ভোট নিয়ে অনেক তর্ক আছে, সেই তর্কে আমি যাব না। মোটা দাগে 8-এর নির্বাচন সকলেই মেনে নিয়েছে, বিএনপি পার্লামেন্টে গেছে। তো এই নির্বাচনটা মোটা দাগে মেনে নেওয়া নির্বাচন। এর পরপর কিন্তু হাসিনা বলেছিল তিস্তা চুক্তি না হলে আমরা তিস্তার পানি না পেলে ট্রানজিট দেব না। এইটা বলার মতন শক্তি হাসিনার ছিল, কারণ ওটা ছিল একটা নির্বাচিত সরকার। এরপর যখন 14-এর পর একটা ক্লামজি সরকার আসা শুরু করলো, যেই সরকারের কোনো জনভিত্তি নাই, আমরা কিন্তু আর দ্বিতীয়বার কোনোদিন বলতে শুনি নাই তিস্তা না পেলে ট্রানজিট দেব না। যদিও তিস্তা আমাদের অধিকার, ট্রানজিট একটা সুবিধা, আমি সেই তর্কেও যাব না, কিন্তু এইটুকু বলার মতো নৈতিক জোড়ো সরকার হারিয়ে ফেললো, বিকজ ওই সরকারটি নির্বাচিত সরকার ছিল না, ওই সরকারটি সামনে একটি নির্বাচন দেখে নাই। সেকেন্ড, একটা আমি গ্রাউন্ডের উদাহরণ দেই। 2013 সালে একটি আইন পাশ হয়, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন। সেই আইনটি 2013 সালে কিন্তু একটি নির্বাচিত সরকারের সময় হয়েছিল। সেই আইনটি পরবর্তীতে আর কোনো, আমি তার অ্যাপ্লিকেশন দেখি নাই। আইনটি চমৎকার আইন, আপনারা পড়ে দেখবেন, তার কোনো অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখি নাই, বিকজ আমি স্ট্রংলি বিশ্বাস করি হাসিনার কাছে তখন ভোটের আর কোনো বিষয় অবশিষ্ট ছিল না। হাসিনা জানতো তাকে পাওয়ারে থাকতে হলে গুম করতে হবে, হেফাজতে নিয়ে নির্যাতন করতে হবে, ইলেকট্রিক চেয়ারে বসাতে হবে, তাকে মানে বিভৎস নির্যাতন করতে হবে, হত্যা করতে হবে, ক্রস ফায়ারে দিতে হবে, মানে বিচার বহির্ভূতভাবে খুন করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো সামনে নির্বাচন দেখা সরকার এবং সামনে নির্বাচন না দেখা সরকারের মধ্যে দুস্তর ব্যবধান। আমি আরেকটি কথা, আমি আমার নতুন জেনারেশনের ভাই বোনদেরকে রাজনীতিতে স্বাগত জানাই, বিকজ আই ক্যান সি মেনি ইন্টেলিজেন্ট ফেসেস, আই ক্যান সি মেনি এডুকেটেড ফেসেস, যেটা আমরা দীর্ঘ সময় পলিটিক্স আমরা ল্যাকিং ছিল, আমরা পাই নাই। কিন্তু তারা যে চমৎকার কথাগুলো বলছেন, আমি বিশ্বাস করি মানুষ তাদের সেই কথা গ্রহণ করছে, তাই না? কেন করবে না? নিশ্চয়ই করছে। নতুন কথা, নতুন রাজনীতি, নতুন সংস্কৃতির কথা তারা বলছে। তাহলে তারা ভোটকে কেন এড়াতে চায়? তারা আসুক, তারা নিশ্চয়ই জনগণ তাদেরকে ভোট দিবে এবং তারা ভোটে নির্বাচিত হয়ে সংস্কার করবে। আজকে যেহেতু একটি দলের যে দলের কথা বলছেন, এনসিপির আহ্বায়ক, উনি বলেছেন যে তারা ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুত, কিন্তু দেশের যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা কঠিন হবে, এই কথাটাই বলছেন। উনি কি সরকারের কেউ? উনি তো কিছুদিন আগেও সরকারে ছিলেন। মানে আমরা সবাই কনফিউজ, রাইট? দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। আমরা জানি না নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজ কিছু বললে ওটা কি স্টিল সরকার? আসিফ আর মাহফুজ তো অফকোর্স সরকার, নাহিদ কিছু বললে কি ওটা সরকার? আমরা জানি না। সো আমি ধরে নিচ্ছি উনি সরকারে নাই, কাগজে কলমে নাই। প্র্যাকটিক্যালি আছেন কি নাই সেটা পারসেপশন বলে দেবে, অ্যান্ড পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স। তো পারসেপশন আমি সরিয়ে রাখি ফর দ্য টাইম বিং। উনি কাগজে কলমে নাই, রাইট? উনি কি বললেন তাতে তো আসলে কিছু যাওয়া আসার কথা না, কথা কি? কিন্তু তারপর আমরা আলোচনা করছি, বিকজ দ্যাট পারসেপশন। আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক, এটি একটি রাজার দল, এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে। এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্য। এই দলটি তার উৎসাহে গঠিত হয়েছে, এটা তিনি ক্লেম করেছেন, আর কেউ ক্লেম করেনি। এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা ছিনতাই করে নিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন। এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না, আমরা যারা প্রজার দল, আমরা তো বলতেই পারি যে আমরা ভরসা পাচ্ছি না নির্বাচনের। আমরা তো বলতেই পারি যে আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক, এটি রাজা এবং দলটি রাজা। আপনারা বলেছেন একসময় বা কিছুদিন আগেও বলেছেন, তাসনুভা জাবিন যেই কথাটি রুবিন আপনার শেষের দিকে বললেন যে এটি একটি রাজার দল হয়েছে এনসিপির, কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর অনুপ্রেরণায় এই দলটি হয়েছে এবং সরকারের বা পৃষ্ঠপোষকতার কথা তো শুনছেনই। রুবিন আপাকে ধন্যবাদ। আমি খুবই অনার্ড যে আপনার সাথে আমি আজকে টক শোতে স্ক্রিন ভাগ করতে পারছি, এটা আমার জন্য খুবই খুশির একটা ব্যাপার। আমি একটা ব্যাপারে যে নির্বাচন এড়াতে চাই, হ্যাঁ, এটা একদম
ভুল। আমরা নির্বাচন এড়াতে চাই না, আমরা নির্বাচন চাই। কেন নির্বাচন চাইবো না? অবশ্যই নির্বাচন চাই, কিন্তু আমরা চাই নির্বাচনের প্রক্রিয়াটা গণতান্ত্রিক হোক। আমরা প্রক্রিয়াটার পরিবর্তন চাই এবং এর পরে ওই প্রক্রিয়ায় যে আসবে সেই। এবং আমরা এখন নতুন যে আমাদের ঘোষণাতে আমরা যেটা বলেছি যে আমরা সেকেন্ড রিপাবলিক চাই, আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান চাই, বা সেটা নতুন সংবিধান হোক, পুনর্লিখন হোক, যাই হোক, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন চাই। এবং আমি রুমিন সংবিধান তো আছে, নতুন সংবিধানের আপনি দেখেন যেই সংবিধান আছে, এটা একদম আমি এক লাইনে শেষ করি, যে সংবিধান আছে এই সংবিধানের মধ্যেই কিন্তু আন্ডারেই কিন্তু ফ্যাসিস্টের জন্ম হয়েছে, মানুষের মানবাধিকার নিশ্চিত হয় নাই এবং গত 53 বছরে কখনো ডেমোক্রেসি মানে স্টাবলিশ হয় নাই। এবং আমি বলি হ্যাঁ, এবং এই যে গণ অভ্যুত্থান, এটা একটা গণ অভিপ্রায়, হ্যাঁ, গণ অভিপ্রায়ই কিন্তু সংবিধান, এবং সংবিধান একটা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। যখন সংবিধানে যা আছে সেটা গণ অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় নাই, এবং সংবিধানে যা আছে সেটা যখন গণ অভিপ্রায়ের বিপরীতে হয়, অবস্থান নেয়, তখন কিন্তু সেটা অসাংবিধানিক হয়। তো এই জন্য বিদ্যমান সংবিধানকে আমরা অসাংবিধানিক বলছি। এবং এটার আমরা বলছি এই সংবিধানের সব ধরনের উপকরণ আছে যে একটা ফ্যাসিস্ট হয়ে আসবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে। আমি আপনার প্রশ্নটা আসি, রাজার দল। তার আগে রুমিন আপা যে বললেন যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমি যখন আপনাদের গাড়ি করে আসছিলাম বাসা থেকে, আপনাদের ড্রাইভার আমাকে বললেন যে আপা কিছু কথা বললে আপনি কি মাইন্ড করবেন? আমি বলছি না। তো বললো যে আপনারা যে নতুন দল আসছেন আমরা খুব খুশি। আমরা তাকিয়েছিলাম যে একটা নতুন দল কখন আসবে। এবং আমি যখন গাড়িতে অন্যদেরকে আনা নেওয়া করি, অনেকে খুব আপনাদের ব্যাপারে নেগেটিভ বলে, ওনার কথা হচ্ছে, কিন্তু আমাদের মতো মানুষ তো চাই একটা নতুন কেউ আসুক। এখন সেটা যদি একজন এই যে বলে না যে আমাদের নতুন সংবিধান চাওয়ার কথা, আমাদের গণপরিষদ নির্বাচন চাওয়ার কথা, এটা মানুষ বোঝে না, এটা সংস্কার মানুষ বোঝে না, এগুলো আসলে বলার জন্য বলা। মানুষ না বুঝলে এই গণ অভ্যুত্থান হতো না। কয়েকটা অপরিচিত মানুষের ডাকে কখনো এই গণ অভ্যুত্থান হতো না। আমি আপনার রাজার দলের প্রশ্নে আসি, এবং আমরা যারা নতুন এই পথে যাত্রা শুরু করেছি, আমরা দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যে হচ্ছে কিংস পার্টি বা রাজার দল, এই তিনটা ছেলের কিন্তু না, এই পুরা অন্তর্বর্তী সরকারটা তিনটা ছেলের না, এটা আমরা সবাই জানি। এটা এখানে অনেক গোষ্ঠীর মানুষ আছে, অনেকটা পরস্পর স্বার্থবিরোধী অনেক মানুষের সমন্বয়েই কিন্তু এই অন্তর্বর্তী সরকারটা হয়েছে। এবং যে কখন আমি কিংস বলবো যে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আমি কাউকে ক্ষমতা থেকে অবৈধভাবে আমি ক্ষমতা দখল করলাম, তারপর ওইটাকে বৈধতা দেওয়ার জন্য আমি একটা দল করে একটা প্লট করলাম, এটা কিন্তু এরকম কোনো কিছু না। এখানে সামরিক অভ্যুত্থান হয়নি। তারপর এখানে এখন যে গত 15 বছরে যে বিরাজনীতিকরণের যে প্রকল্প ছিল, গণ অভ্যুত্থানের পরে রাজনীতি আবার ফিরে এসেছে। প্রতিটা রাজনৈতিক দল এখন উন্মুক্তভাবে রাজনৈতিক চর্চা করছে এখানে, এবং শুধু এককভাবে নতুন একটা রাজনৈতিক দল যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরে তৈরি হয়েছে, শুধু যে তারাই করছে তা না। আমি তার কোনো রাজনৈতিক দলকে কিন্তু দেখছি না। সবাই কিন্তু এই নির্বাচনকে রেখে, এবং অন্তর্বর্তী সরকারের সবাই বলছে যে হ্যাঁ 2টা টার্মের মধ্যে সবাই একমত হলে ডিসেম্বরে, একমত না হলে মার্চে, জুনে, হোয়াটএভার নির্বাচন হবে, এবং সবাই কিন্তু সেটার দিকেই এগিয়ে যাচ্ছে। তো এককভাবে যে আমরাই শুধু এই রাজনীতি করতে পারছি বা দল করতে পারছি এরকম না, এবং যে করবে সে কিন্তু পদত্যাগ করেই এখানে এসেছেন। এবং প্রশাসন, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এটা কি বলবো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এমন ছিল, আমি যেটা আপনার একটা প্রশ্নের উত্তরে শুরুতে বলছিলাম, যে আমাদের মাইন্ডটা সেট হয়ে গেছে যে আওয়ামী লীগ নাই, তাহলে এখন তো বিএনপিকে আমাকে সার্ভ করতে হবে, বিকজ দে আর কামিং ইন দ্য পাওয়ার। সো এইভাবে কিন্তু আমরা কিন্তু ওয়েলকাম না। একে তো আমাদের সম্পর্কে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আজকে এটা বলবে কালকে ওটা বলবে, এভাবে করে করে কি নির্বাচন পিছাবে কিনা, মানে টোনিংটাই এরকম যে এটা কি বলছে না বলছে এগুলা এখন সামনে নির্বাচন হলে। তো একে তো এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে মুরব্বীদের একটু পেতে হচ্ছে। তারপর হচ্ছে যে নতুন রাজনৈতিক দল, আমাদের কিন্তু সাংগঠনিক বিস্তৃতটাও, মানে তারা অনেক বড় একটা রাজনৈতিক দল, তো সেই 40 বছরের ব্যবধানে 4 দিনের একটা রাজনৈতিক দল তো আর ওভাবে মাঠ পর্যায়ে প্রশাসনের একটা ইয়াও পাবে না। তো আমরা কিন্তু ওরকম সহযোগিতাও পাচ্ছি না। এবং
আমাদেরকে কিন্তু হয়তো গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল দেখে তারা ওভাবে দেখে, ছাত্র হিসেবে দেখে, তরুণ হিসেবে দেখে, কিন্তু তারা বিশ্বাস করে না বা মনে প্রাণে কিন্তু ওই সহযোগিতা করাটার টেন্ডেন্সি তাদের থাকে না, যেটা বিএনপির প্রতি থাকে। এবং যদি সময় থাকতো আমি অনেকগুলা জি, আমাদের সময় আজকে একেবারে শেষের দিকে চলে এসেছি। রুমিন আপা যেটি বললেন যে মুরব্বীদের দৃষ্টিভঙ্গি আপনারা ওয়েলকাম করছেন, কিন্তু দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নেগেটিভ। দেখুন, রাজনীতির মাঠে তো সকলেই সকলের প্রতিদ্বন্দ্বী, তাই না? একটি রাজনৈতিক দল যে নির্বাচনে যাবে, ডেফিনেটলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকটি রাজনৈতিক দল যারা নির্বাচন করতে চাইছে। আমি এই সমালোচনা কিংবা এই বিতর্ককে আমি খারাপ চোখে দেখি না। রাজনীতিতে এটা থাকবে এবং এটার কাউন্টার ন্যারেটিভ তৈরি করাটাই কিন্তু রাজনীতির একটা বিরাট কাজ। হ্যাঁ, বয়ান তৈরি করতে পারতে হবে। সো আপনি যখন কাউন্টার বয়ান দেবেন তখন অটোমেটিক্যালি দেখেন মানুষ কার বয়ানটি নেয়। মানুষকে আমির খসরুর কথা শুনবে যে বাচ্চারা শুধু একটার পর একটা অজুহাত দিয়েই যাচ্ছে, নাকি বাচ্চারা চমৎকার করে মানুষকে বোঝাতে পারছে যে এই 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 কারণেই আমরা মনে করছি এখন নির্বাচন হওয়া উচিত নয়। সো এটা আসলে বয়ানের যুদ্ধটা থাকবে এবং থাকাটাই অনেক বেশি স্বাস্থ্যকর রাজনীতির জন্য। যখন বয়ানের যুদ্ধ হারিয়ে যায় তখন দেখা যায় একটা স্বরই সকল স্বর হয়ে যায় এবং তখন ফ্যাসিজমটা কায়েম হয়। আমার বোন শুরুতে বলছিলেন যে এই সংবিধান ফ্যাসিবাদের জন্ম হয়েছে, ডেমোক্রেসি স্ট্যাবলিশড হয় নাই। আই ক্যান্ডিডলি ডিফার। এটার জন্য সংবিধান দায়ী নয়। সংবিধানে কোথাও বলা নাই আপনি মধ্যরাতে নির্বাচন করবেন, সংবিধানে কোথাও বলা নাই আপনি আমিরামে নির্বাচন করবেন, সংবিধানে কোথাও বলা নাই 153টি আসনে বিনা ভোটে সরকার গঠিত হওয়ার মতো নির্বাচন হবে, কোথাও বলা নাই। রাদার সংবিধানে বলা আছে মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। হ্যাঁ, মানুষকে সরাসরি ভোট দিতে হবে। সো সংবিধান ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রবলেম ইজ আপনি কিভাবে সংবিধানটাকে ব্যবহার করছেন। একটা ছুরি দিয়ে আপনি আপেল কাটতে পারেন, একটা ছুরি দিয়ে আপনি মানুষের গলাও কাটতে পারেন। এখন আপনি ছুরিটা দিয়ে পুডিং কাটবেন, আপেল কেটে মানুষকে নাস্তা খেতে দেবেন, নাকি আপনি তার গলাটি কেটে তাকে হত্যা করবেন, সেটা আপনার খুশি। স্বৈরাচারীরা যেটা করে সেটা হচ্ছে সংবিধানের মূলটা সামনে রাখে, নির্বাচনের ধোঁয়াটা সামনে তোলে, কিংবা ধরুন মানে একটা বিভাজনের রাজনীতি, যেটা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ, এইসব নানান রকম মানে ডার্টি ন্যারেটিভ সামনে আনে, অসৎ উদ্দেশ্যে আনে। সে কারণে ডার্টি ন্যারেটিভ বলছি। অসৎ উদ্দেশ্যে এই ন্যারেটিভগুলো সামনে আনে এবং পুরো নির্বাচনটাকে কলুষিত করে। এই কলুষিত করবার কোনো অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয় নাই, এক। দুই হচ্ছে ডেমোক্রেসি স্টাবলিশড হয় না। বাংলাদেশ কিন্তু মোটা দাগে একটা ডেমোক্রেটিক লাইনে গিয়েছিল 90 উত্তর, 90 91 নির্বাচন, 96 1 2008 চমৎকার মোটা দাগে বাংলাদেশ ট্রেনে উঠেছিল। ডিরেইলড হয়েছে 8-এর পরে, এবং ডিরেইলড যারা করেছে তাদেরকে সার্টেনলি তার জন্য জবাব দিতে হবে। এবং আমি মনে করি একজন রাজনীতিবিদের শ্রেষ্ঠ আদালত হচ্ছে জনতার আদালত। যেদিন শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে এবং তাকে আশ্রয় দানকারী রাষ্ট্রের বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গায় বলতে বাধ্য হচ্ছে যে মানুষের যে বিতৃষ্ণা আমরা দেখেছি, আপনি শব্দটি খেয়াল করুন, বিতৃষ্ণা খুব শক্ত শব্দ। হ্যাঁ, একজন রাজনীতিবিদ যখন মানুষ থেকে দূরে চলে যান, মানুষের বিতৃষ্ণা তার প্রতি জন্ম হয়, তখনই ওই রাজনীতিবিদের মৃত্যু ঘটে, রাজনীতির মৃত্যু হয়। সো আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক নেতা হিসেবে শেখ হাসিনার মৃত্যু হয়েছে বাংলাদেশে। সো আমরা আর সেটা নিয়ে মানে তাকে এখন ডেফিনেটলি তার গণহত্যার জন্য তাকে জবাব দিতে হবে। গতকালকে তার একটা রেকর্ড ফাঁস হয়েছে যেখানে সে ডিরেক্টলি গুলি করবার নির্দেশ দিচ্ছে, যেখানে সে হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছে। সার্টেনলি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে কিন্তু তার মৃত্যু অলরেডি হয়ে গেছে। আমি এটুকুই বলবো, সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান নিশ্চয়ই করতে পারবেন। কি কি পরিবর্তন আনতে চান মানুষকে বলেন, ইলেকশনের সময় দরজায় দরজায় যান, মানুষকে বোঝান। মানুষ যদি আপনাকে ভোট দেয়, আপনি নির্বাচিত হয়ে সার্টেনলি আপনি সংবিধান পরিবর্তন করবেন, কেন করবেন না? দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।